সাথে তাল মেলাতে গবেষণার পরিধি বাড়ানোর জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও গবেষণা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই কথা বলা হয়। আধুনিক প্রযুক্তি জ্ঞান ও গবেষণা দেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়তা করবে বলে জানান প্রধানমন্ত্রী। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার ও ইনস্টিটিউটে গবেষণা ও উচ্চশিক্ষা অর্জন করে জাতীয় পর্যায়ে যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি করতে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 2010 সাল থেকে 2017 সাল মেয়াদে প্রকল্পটিতে 85,95,50,000 টাকার ফেলোশিপ দেওয়া হয়। আগামী 5 বছরে আরও 250 গবেষককে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে এবার 50 জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের যে অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। আমরা যাতে আমাদের অর্থনীতিকে এবং প্রবৃদ্ধি অর্জনকে আমরা টেকসই করতে পারি, সে তার উপর যাতে আরো ব্যাপকভাবে গবেষণা হয় আর বিজ্ঞান ও প্রযুক্তি যাতে ব্যবহার হয় সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি। যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদের লালন পালনকারীরা দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেন তিনি। 75 থেকে 96 21 বছর আর 2001 থেকে 2008 এই 29 বছর যারা ক্ষমতায়, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি। আর যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। নতুন বিনিয়োগের জন্য ক্ষেত্র তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আরো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরো বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আরো বেশি আমাদের বিনিয়োগ করা দরকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অবস্থার উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সহ 3 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হয় ঢাকা মেডিকেলের চিকিৎসকদের। পরে তাদের পরামর্শেই শ্বাস প্রশ্বাসের সুবিধায় নুসরাতের অস্ত্রোপচার করা হয়। আগের থেকে খুব বেশি ইমপ্রুভও হয়নি, খারাপও হয়নি, একই স্টেবল। প্রতিটা স্টেপই ওদের সঙ্গে কথা বলে সবকিছু হচ্ছে। দুপুরে নুসরাতকে দেখতে বার্ন ইউনিটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। তিনি বলেন, অবস্থার উন্নতি হলে নুসরাতকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যে অবস্থায় আছে এবং এই মুহূর্তে পেশেন্ট ট্রান্সফার করাটা সম্ভব হচ্ছে না বলেই তারা নেওয়ার জন্য এখনো সিদ্ধান্ত দেয় নাই। এদিকে বুধবার মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ এএসএম সিরাজউদ্দৌলা সহ 3 জনকে ফেনী জেলা জজ আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজকে 7 দিন ও 2 জনকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। সোনাগাজী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মামলার তদন্ত দেয়া হয়েছে পিবিআইকে। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে আদালতের নির্দেশে 5 লাখ টাকার চেক দিয়েছেন বাসের মালিক আলাউদ্দিন মিয়া। আগামী 1 মাসের মধ্যে তাকে বাকি 45 লাখ টাকা দিতে বলা হয়েছে। এ সময় সড়কে শৃঙ্খলা না থাকার পেছনে পুলিশের দায় রয়েছে বলেও মন্তব্য করে হাইকোর্ট। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত 4 এপ্রিল 7 দিন সময় বেঁধে দেয় হাইকোর্ট। তবে এ সময়ের মধ্যে রাসেল সরকারকে কোনো টাকা না দিয়ে বুধবার হাইকোর্টে সময় চেয়ে আবেদন করে গ্রিন লাইন বাস কোম্পানির মালিক। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গ্রিন লাইনের মালিককে কিছু টাকা দিয়ে বিকেলের শুনানিতে হাজির হতে বলেন।
বিকালে শুনানি শুরু হলে গ্রিন লাইনের আইনজীবী এজলাসেই রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। আদালত বাকি টাকা কতদিনের মধ্যে দেয়া হবে জানতে চাইলে ১ মাসের সময় নেন গ্রিন লাইন বাসের মালিক। একই সাথে রাসেলের একটি কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। টাকা তো বড় কথা না, সবথেকে বড় কথা মানুষের একটা অঙ্গ, মানুষের অঙ্গের মূল্য হয়। আজকে গ্রিন লাইনের পক্ষ থেকে আমাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে, ৫ লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে। আদালত বলেছে যে আগামী ১ মাসের ভিতরে পুরো টাকাটা আগে বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করা হবে। এখন যেটা হয়েছে সেটাতে আমি শুধু কিন্তু বাকি যে ৪৫ লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর, বাকি টাকাটা আগামী ১ মাসের ভেতরে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন এবং আগামী ১ মাস পর আবার ডেট থাকবে এবং ইন দি মিন টাইম তার ডান পাশের চিকিৎসা যেটা সেটাও খুব ইমিডিয়েটলি করার কথা বলেছে এবং গ্রিনলাইন পরিবহনের মালিকও কোর্টের কাছে বলেছে তারা চিকিৎসার ব্যবস্থা করবে, আমাদের লয়ারও বলেছে এবং সেই মোতাবেক ২-১ দিনের ভেতরে সবার যে হসপিটাল ওখানে চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আদালতের নির্দেশ মতো টাকা দেয়া হবে বলে জানান গ্রিন লাইনের আইনজীবী। এই মামলার অনুসরণে এবং এর মামলার ধারাবাহিকতায় রাস্তায় পরিবহন সঙ্গে যারা জড়িত আছে তারা নিশ্চয় উপযুক্তভাবে গাড়ি চালাবে এবং সাবধান হবে। ৫০ লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে, না করলে এইটার কনসিকুয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে। গত বছরের ২৮ এপ্রিল প্রাইভেট কার চালক রাসেলকে ধাক্কা দেয় গ্রিন লাইনের একটি বাসের চালক। এ নিয়ে কথা কাটাকাটির জেরে রাসেলের গায়ের উপর দিয়ে বাস তুলে দেয় গ্রিন লাইনের ওই বাসের চালক। এতে রাসেল সরকারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি করে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করে হাইকোর্ট। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ভুল আসামি হয়ে প্রায় ৩ বছর কারাগারে থাকার পর জামিনে মুক্ত পাওয়া পাটকল শ্রমিক জাহালম এখন কেমন আছেন তা আগামী ১৭ এপ্রিল তার কাছ থেকেই জানবে হাইকোর্ট। গত ৬ মার্চ জাহালমকে আটক ও কারাবাসের বিষয়ে হলফনামা আকারে দেয়া দুদকের বক্তব্যের প্রতিবেদন শুনানির জন্য হাইকোর্টে তোলা হয়। সেই সময় জাহালমের বিরুদ্ধে দুদকের দায়ের করা সব মামলার প্রাথমিক তথ্য বিবরণী, অভিযোগপত্র সহ যাবতীয় নথি ১০ এপ্রিল দাখিল করতে বলা হয়। সেই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য এলে দুদকের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। এরপর বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ এপ্রিল দিন ধার্য করেন। বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন সেলিম এবং বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক কর্মকর্তা হেমায়েত উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালে অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড গুলশানের সিনিয়র ম্যানেজার মশিউর রহমান মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন। দুদককে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ঢাকার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম মামলাটির তদন্ত করছেন। ট্রেড লাইসেন্স দেয়ায় অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রদান শাখায় অভিযান চালিয়েছে দুদক। দুদক কর্মকর্তারা জানান, চট্টগ্রামে লাইসেন্সের কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও রসিদ ছাড়া টাকা নেয়ার সত্যতা মিলেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে সিটি কর্পোরেশন এবং সার্কেল অফিসের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও জানান তারা। এদিকে খুলনায় অবৈধভাবে অর্থ আদায় ও বিজ্ঞাপন খাতে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে লাইসেন্স শাখার কিছু নথিপত্র জব্দ করা হয়। শুধু মাদক পরিবহনের জন্য কাভার্ড ভ্যান নামিয়েছে চোরাকারবারীরা। ড্রাইভিং সিটের নিচেই বসানো হয়েছে বিশেষ বাক্স। ডিম সহ বিভিন্ন পণ্যের পরিবহনের আড়ালে ওই বাক্সে গাঁজা ও ইয়াবা সরবরাহ করছে চক্রটি। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় গোয়েন্দাদের জালে গাড়ি সহ চালক ও সহকারী ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এসব তথ্য। মাদকের সন্ধানে চলছে তল্লাশি। একের পর এক গাড়িতে হানা দিচ্ছেন গোয়েন্দারা। এর মধ্যেই নম্বরবিহীন নতুন একটি কাভার্ড ভ্যান থামিয়ে চলে তল্লাশি। ডিমের খাঁচা ছাড়া মিলল না আর কিছু। কিন্তু গাড়িটির চালক আর সহকারীর আচরণে বাড়তে থাকে সন্দেহ। ড্রাইভিং সিটে তল্লাশির সময় উৎকট ঘ্রাণ পান গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক থাকার কথা স্বীকার করেন চালক, কিন্তু কোথায়? গাড়ির নিচ দিয়ে ড্রাইভিং সিটের দিকে ঢুকে পড়েন চালক ও সহকারী। সেখানে বিশেষ কায়দায় বসানো বাক্স থেকে বের করে আনেন মাদকের প্যাকেট।
উদ্ধার হয় ৭৪ কেজি গাঁজা। কার কাছে যাবে এটা বলে নেই, এটা তারা ফোনে ফোনে দেয়, আমি ৫-১০ হাজার টাকা পাই। যার গাড়ি না ওনারা করছে আর কি, গাড়ির মালিক মানে আমি চিনি না, মানে আমি আসছি ওদের সাথে আর কি। গোয়েন্দারা জানান পণ্যের আড়ালে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি এই কাভার্ড ভ্যানটি নামানো হয়েছে ১ মাস আগে। বিশেষ কৌশলে তারা সিটের নিচে এবং বক্সের সামনের অংশটাতে এমনভাবে নিচ দিয়ে বানানো হয়েছে, আমরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে এটার ভিতরে আসলে মাদক আছে কিনা। গাড়িটা বানানোই হয়েছে মাদক ব্যবসা করার জন্য, মাদক বহন করার জন্য। গাড়ির মালিক ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা রাজীব নামের মাদক ব্যবসায়ী। ধরা পড়ার আগে শুধু এই গাড়িটিতেই গন্তব্যে পৌঁছে দেয়া হয় ইয়াবা ও গাঁজার 5টি চালান। প্রতি চালানে মুনাফা হয় 3 থেকে 5 লাখ টাকা। রাজীব নামে একটা লোক তাদেরকে বর্ডার এলাকা থেকে এটা লোড করে দিয়েছেন এবং রাজীবের গাড়ি বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। ঢাকা শহরের গাজীপুরে এবং কেরানীগঞ্জে এবং উত্তরবঙ্গের বগুড়া, রাজশাহী, আপনার জয়পুরহাট, দিনাজপুর এই অঞ্চলগুলিতে মাদক পরিবহন করে দিয়ে থাকে। মাদক পরিবহনের জন্য তৈরি এই ধরনের আরও গাড়ির সন্ধানে অভিযান জোরদারের কথা জানান গোয়েন্দারা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারের পঞ্চবটিতে তুরাগ তীরে ২৬তম দিনে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বেসরকারি অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা অপসারণ করা হয়েছে। এছাড়া নদীর সীমানায় থাকা কয়েকশো গাছ উপড়ে ফেলা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ। অভিযানের ২৬তম দিন বুধবার সাভারের পঞ্চবটিতে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। অভিযানে ১৯টি স্থাপনা উচ্ছেদ সহ উদ্ধার করা হয় ৩ একর জায়গা। এছাড়া নদীর সীমানায় বিভিন্ন প্রজাতির কয়েকশো গাছ উপড়ে ফেলা হয়। উচ্ছেদের পর তাৎক্ষণিক সময় বেঁধে দিয়ে নিলামে বিক্রি করা হয় উদ্ধার হওয়া সামগ্রী। নিলামে অনেক সময় সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এই সিন্ডিকেট যখন যেখানে হয়ে যায় সেখানে আমরা এটা সাকসেসফুল হতে পারি না, সেই ক্ষেত্রে আমরা অপসারণের আওতায় আনবো। এই প্রকল্প কিন্তু যেটা ব্যয় ছিল, ধরা হয়েছিল আপনার ৮৫০ কোটি টাকা, সেই ব্যয় কিন্তু এখনো অনেক গুণে বেড়ে যাবে। উচ্ছেদ অভিযানের সামনে প্রভাবশালী মহলের মুখোমুখি হতে হবে, তবে এ নিয়ে শঙ্কিত নয় বিআইডব্লিউটিএ। এখানে কিছু ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান আপনার সীমানা পার ক্রস করেছে বিআইডব্লিউটিএর লাইসেন্স নেওয়া সত্ত্বেও, সেগুলোকে কিন্তু আমরা ভেঙে ফেলব। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। ১.৫ বছরের মধ্যে আজ সর্বনিম্ন লেনদেন ও ৪ মাসের মধ্যে সূচক সর্বোচ্চ কমেছে ঢাকা পুঁজিবাজারে। সেই সঙ্গে প্রধান সূচক কমেছে ৫৭ পয়েন্ট। অব্যাহত এমন দরপতনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বিভিন্ন উদ্যোগে বাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের। কিছুতেই থামছে না সূচকের দরপতন। ৪ কার্যদিবসে কমেছে ১৯৮ পয়েন্ট। সেই সঙ্গে যোগ হয়েছে ১.৫ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাস্তায় নামেন বিনিয়োগকারীরা। বাজারের পতন ঠেকাতে জোরালো দাবি তাদের। যেসব কোম্পানির শেয়ার অবস্থান করতেছে তারা বাইব্যাক করলে মার্কেট 60% প্লাস হবে। আমরা চাই এই মুহূর্ত থেকে আইপিও টোটালি বন্ধ থাকবে। আমরা ১ বছরের মধ্যে কোনো আইপিও চাই না। বিভিন্ন হাউসে ফোর্স সেল চলছে, এই ফোর্স সেলটাকে বন্ধ করতে হবে। উদ্যোক্তা পরিচালকদের ব্যাপক হারে শেয়ার বিক্রি দরপতনের মূল কারণ বলছেন বিশ্লেষকরা। কিছু কিছু স্পন্সার্স উদ্যোক্তা নিজের লক্ষ লক্ষ শেয়ার বিক্রি করছে, তারা তো সেই টাকা মার্কেটে আর রিইনভেস্ট করে না। এটা তাদের পার্সোনাল টাকা হয়ে গেছে, এটা তাদের প্রাইভেট মানি। তো টাকা অর্থ যখন বাইর হয়ে যায়, তার থেকে খুব কম অর্থ যখন প্রবেশ করে, এখন কোনো প্রবেশ করছে বলে আমার মনে হয় না। তো তাহলে প্রাইস কি হবে? প্রাইস শ্যাল হ্যাভ টু বি কামিং ডাউন। দরপতন ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের। পতন তো অবশ্যই শেষ হবে, প্রতিদিন কমে এক জায়গায় যায় তো আবার এটা রিবাউন্স হয়। কোনো কোম্পানি জিরো হয় না, মনে হয় যে কমে 50 পয়েন্ট কমে গিয়ে এটা কমে একটা জায়গায় যে অবশ্যই ঘুরে দাঁড়ায়। বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সর্বশেষ যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে আলাপ হয়েছে, সেটা ওনাদের জানানো হয়েছে বর্তমান পরিস্থিতি এই অবস্থা।
এবং ওনারাও কনসার্ন এটা কিভাবে মানে সমাধান করা যায়। বুধবার দিন শেষে 231টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে ঢাকার পুঁজিবাজারে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। মাসখানেকের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সচিবালয়ে গণমাধ্যমের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এ সময় শিক্ষানীতি বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। নতুন প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি আমরা তো আশা করছি মাসখানেকের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কথা বলেছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এটির সরকারিকরণ কিংবা এমপিও ভুক্তি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এ নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে, আর স্থানীয় নির্বাচনেও এই পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। কমিশনের বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। ইসি সচিব বলেন, এখন থেকে সব সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে করা হবে। নির্বাচনে প্রচলিত অনিয়ম বন্ধ, দ্রুত ফলাফল পাওয়া এবং ভোটারদের আস্থা অর্জনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, 4 ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত 41টি কেন্দ্রে ভোট হবে 17 এপ্রিল, আর স্থগিত 21টি উপজেলায় ভোট গ্রহণ আগামী 5 মে। রাজধানীতে 6টি কোম্পানির আওতায় 22টি রুটে চলবে গণপরিবহন। 2020 সালের ডিসেম্বরের মধ্যেই এটি বাস্তবায়ন করা হবে। বিকেলে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্ক ফোর্স কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। মেয়র বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা এবং এর আশেপাশের এলাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। রমজানে যানজট অসহনীয় হবে না জানিয়ে মেয়র বলেন, ভোগান্তি কমাতে ক্র্যাশ কর্মসূচি নেওয়া হচ্ছে। 2020 সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের নতুন বাস 6টি কোম্পানি এবং 22টি রুটে পরিচালনার মধ্য দিয়ে এই শহরের মানুষকে গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং একটি সুস্থ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসানো হলো আরেকটি স্প্যান। দুই প্রান্তে বসানো 10টি স্প্যানের মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 1.5 কিলোমিটার অংশ। দুপুরে মাওয়া প্রান্তের 13 ও 14 নম্বর পিলারের স্থায়ীভাবে বসানো হয় স্প্যানটি। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হলো এটি। সকালে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি পিলারের কাছে নেওয়া হয়। এ পর্যন্ত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 8টি স্প্যান বসানো হয়েছে। এতে জাজিরা প্রান্তে সেতুর 1200 মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে মোট 42টি পিলারে বসানো হবে মোট 41টি স্প্যান। গোপালগঞ্জে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো চোখে কালো কাপড় বেঁধে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান আক্কাস আলীকে স্থায়ী অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও ওই কমিটির প্রতি অনাস্থা জানিয়েছে শিক্ষার্থীরা। নিপীড়নের শিকার 2 নারী শিক্ষার্থী জানিয়েছেন, তদন্ত কমিটির মুখোমুখি হয়ে তারা আরও একবার নিগ্রহের শিকার হয়েছেন। এদিকে দুপুরে অনশনকারী এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যার সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাউনলিংক করে দেখানো বিদেশি চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটররা মিলে অ্যাটকোর সাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনগুলোর নেতারা। মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী অ্যাটকোর নতুন সভাপতি নির্বাচিত হবার পর প্রথমবারের মতো তথ্যমন্ত্রীর সাথে সচিবালয়ে দেখা করেন নেতারা। এ সময় টেলিভিশনগুলোর অবস্থা তুলে ধরে বিভিন্ন দাবি জানান তারা। এর মধ্যে অন্যতম ছিল বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করতে আইন প্রয়োগে সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন। তারা আমাদের কাছে আবেদন জানিয়েছে যে 2 জন ন্যাশনাল এবং জাদু তারা বিষয়ে আমাদের সাথে কথা বলতে চায়। ফোনে আমার সাথে কথা হয়েছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু আমি ডিটেলসটা এখন আমি জানি না। কিন্তু আমাদের স্ট্যান্ড একটাই, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। ক্লিন ফিড দেখাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে, আইন থাকা সত্ত্বেও মানা হচ্ছিল না, সেটি বাস্তবায়নের জন্য আপনি একেবারে অফিসিয়াল
পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রথমে বাংলাদেশের যে চ্যানেলগুলো দেখাতে হবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো, সেটারও কিন্তু একটা নীতিমালা এবং বিধিমালা আছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী জানান, এরই মধ্যে বিদেশি চ্যানেল বিতরণকারী 2টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। জাদুভিশন এবং ন্যাশনাল ওয়াইড মিডিয়া আরও 15 দিন সময় চেয়েছে বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য। সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, বাংলাদেশের আইন মানতেই হবে। এদিকে বিকেলে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সাথে বৈঠক করেন অ্যাডকোর নেতারা। বৈঠক শেষে অ্যাডকোর সভাপতি জানান, আইন বাস্তবায়নে দুপক্ষের কোনো বিরোধ নেই। কেবল অপারেটর বা ডিস্ট্রিবিউটর কাদের সাথে আমাদের কোনো কিছু নেই। সরকার যে আইনটা বেঁধে দিয়েছে, সেই আইনের আওতায় যা যা করার দরকার সেটা আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি, দাবি জানিয়েছি, এবং তার সাথে সরকার আমাদের সাথে একমত পোষণ করেছে। আর একে অপরের পরিপূরক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কোয়াব ও চ্যানেল ডিস্ট্রিবিউটররা। এটাকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করে যেন ডিজিটাইজেশনটা করা হয়, তাতে সরকারের যেমন একদিক দিয়ে রেভিনিউ পাবে, আর বাংলাদেশের চ্যানেলগুলো যদি পে টিভি করে দর্শক অনুযায়ী, ওনারা হয়তো ওখান থেকে একটা রেভিনিউ কালেক্ট করতে পারে। এটা ক্লিন বিম অথবা অ্যাডবিহীন চ্যানেল চাচ্ছেন, এটার আমি সম্পূর্ণ পক্ষে। সরকার আমাদেরকে 15 দিন বেঁধে দিয়েছেন এবং আমরা অ্যাকর্ডিংলি ব্রডকাস্টারকে 15 দিনের কথা জানিয়েছি। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বাংলা নববর্ষ উপলক্ষে চাঙ্গা দেশি পোশাকের বাজার। এবার কয়েক হাজার কোটি টাকার পোশাক বাণিজ্য হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দেশি পোশাকের প্রতি ক্রেতাদের এই আগ্রহ ঈদ সহ অন্য উৎসবেও থাকবে বলে আশা ফ্যাশন ডিজাইনারদের। 12 মাসে 13 পার্বণ উদযাপনকারী উৎসবপ্রিয় বাঙালির দোরগোড়ায় করা নাড়ছে পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। উৎসব প্রস্তুতির বড় একটি অংশ জুড়ে থাকে পোশাক। বৈশাখ মানেই লাল সাদা এই বৃত্তের বাইরে এসে ফ্যাশন প্রেমীরা এবারে ঝুঁকেছেন বর্ণিল রঙের দিকে। যুগল পোশাক, দল বেঁধে একই রকম পোশাকের ফ্যাশন চলছে বলে জানালেন ডিজাইনাররা। মিক্স ম্যাচের একটা সময় আসছে, কারণ এখন একদম 3 পিস আমরা খুব কম মিলিয়ে দিই। এখন আমরা যেমন কামিজের সাথে স্কার্টটা খুব চলছে। আমরা কিন্তু অনেক এরকম অর্ডার পাই যেগুলো আসলে একরকম, হয়তো একটা স্কুলের সব টিচাররা একরকম পড়বে, হয়তো একটা ফ্রেন্ড সার্কেলে একরকম পড়বে, হয়তো একটা কমিউনিটির একরকম পড়বে। এইটা একটা আবার ঈদ থেকে আলাদা। ঈদসহ অন্যান্য উৎসবে বিদেশি পোশাকের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও বৈশাখে বাজারটা একেবারেই দেশীয় কাপড়ের দখলে। বছর জুড়ে ক্রেতাদের এই আগ্রহ থাকলে দেশি পোশাকের খাতের দৈন্যতা কাটবে বলে প্রত্যাশা ডিজাইনারদের। বৈশাখকে ঘিরে অনেক বেশি লোকাল ফ্যাব্রিক, মানে দেশীয় জিনিস কেনার একটা অসম্ভব অন্যরকম আর্ট থেকে ক্রেতারা কিন্তু মার্কেটে ঘুরছেন। কোনোভাবেই অন্যান্য দেশি ইম্পোর্টেড জিনিসের প্রতি তারা যাচ্ছেন না। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি বৈশাখে উৎসব ভাতা চালু হওয়ায় অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। গত বছর আমাদের এখানে 1600 কোটি টাকার মতো একটি ছিল, হ্যাঁ, আর এবার আসলে ধারণা করা হচ্ছে এটি 1700 থেকে 750 কোটি টাকার মতো। হয়তো বাজারটি আমরা আশা করি যে একটু বেশি ভালো হবে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। অনলাইনে আর নামি দামি বুটিক হাউসের পাশাপাশি ফুটপাতেও চলছে বৈশাখী কেনাকাটা। স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে যে যার পছন্দ মতো পরিকল্পনায় ব্যস্ত নতুন বর্ষবরণের। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে লোকসভা নির্বাচন ও পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল থেকে টানা 5 দিন বন্ধ থাকছে আখাউড়া স্থলবন্দর। একথা জানিয়েছেন বন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। আগামীকাল ভারতের লোকসভা নির্বাচন, পরের দিন সাপ্তাহিক ছুটি। 13 এপ্রিল বন্দর খোলা থাকলেও রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে 14 ও 15 এপ্রিল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 16 এপ্রিল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে, তবে 5 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 5 নারী ও ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গণমাধ্যম
গণমাধ্যমে কমপক্ষে 30% নারী কর্মী নিশ্চিতের দাবি জানান বক্তারা। মানবাধিকার, অভিনয়, গান ও সাংবাদিকতায় বিশেষ অবদানে শেখ মুন্নি, অপু বিশ্বাস, ফেরদৌস আরা ও ফরিদা ইয়াসমিনকে সম্মাননা জানায় বানাসাস। অভিনয় বিশেষ অবদানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী শবনমকে দেয়া হয় আজীবন সম্মাননা। নারীরা সব কিছু করতে পারে, ডক্টর হোক, ফিল্ম আর্টিস্ট হোক, সিঙ্গার হোক, যদি যারা ভালো কাজ করে তাদের যদি এরকম প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা আরো আগে যাবে, আরো সব করবে। খুবই ভালো লাগছে তাদের এই শুভকামনা, শুভ পথ চলা, এটা যেন প্রত্যেক বছর হয়। এখানে প্রত্যেকটা নারী তার সাহসিকতা দেখিয়ে এই প্রথম বছর পদার্পণ করছেন, তো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর দুদিন বাদেই খাগড়াছড়িতে শুরু হচ্ছে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বিজু। এটি বৈশাখী উৎসব হলেও হিসেবেও পরিচিত। বৈশাখী শুরু হবে 12 এপ্রিল, চলবে 14 এপ্রিল পর্যন্ত। তবে মারমা সম্প্রদায় বার্মিজ ক্যালেন্ডার অনুসরণ করায় 16 এপ্রিল পর্যন্ত চলে ওই উৎসব। মূলত বাংলা বছরের শেষ 2 দিন ও নববর্ষ ঘিরে এই উৎসব পালন করা হয়। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে এখন চলছে উৎসবের আমেজ। উৎসব উপলক্ষে নিজেদের সংস্কৃতি তুলে ধরে শোভাযাত্রার আয়োজন করা হয়। নাচ, গান, খেলাধুলা, নদীতে ফুল ভাসিয়ে দেয়া সহ থাকে অতিথি আপ্যায়নের আয়োজন। ভারতে লোকসভা নির্বাচন শুরু কাল। মোট 7 ধাপে হবে ভোট গ্রহণ। প্রথম দফায় 20 রাজ্যের 91টি আসনে হচ্ছে ভোট। নিবন্ধিত ভোটার 90 কোটি। মূল লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন 37টি দলের জোট, এনডিএ বনাম কংগ্রেস নেতৃত্বাধীন 20 দলীয় জোট ইউপিএ। সুষ্ঠু নির্বাচনে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। 1947 সালে দেশভাগের পর ভারতে এক মুহূর্তের জন্য অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসেনি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবার লোকসভার ভোট হবে 7 দফায়। 11 এপ্রিল শুরু হয়ে শেষ হবে 19 মে, ফল প্রকাশ 23 মে। দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা 545টি। এর মধ্যে 2টি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত। বাকি 545টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। এবার মোট ভোটার সংখ্যা 90 কোটি, যার মধ্যে 43 কোটি 20 লাখ নারী ও 15 কোটি নতুন ভোটার। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনে কংগ্রেস ও বিজেপি সহ 7টি জাতীয় রাজনৈতিক দল ও 51টি রাজ্যভিত্তিক দল সহ 1841টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী 8000। প্রথম দফায় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ দেশের 20 রাজ্যের লোকসভায় 91টি আসনে ভোট হবে। প্রথম দফায় লড়বেন 1279 প্রার্থী। দেশজুড়ে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় 10,35,000। ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে। দিল্লি ভিত্তিক সেন্টার ফর মিডিয়া স্টাডিজের তথ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী এ নির্বাচনের খরচ 50,000 কোটি রুপি ছাড়াতে পারে। 2014 সালে খরচ হয়েছিল 3,870 কোটি রুপি। কামরুন নাহার, ডিভিসি নিউজ ডেস্ক। লোকসভা নির্বাচন সামনে রেখে ভারত জুড়ে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। বিজেপির বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে আবারও ক্ষমতায় আসার চেষ্টার অভিযোগ উঠেছে। এর সমালোচনায় মুখর রয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। গত লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক প্রচার চললেও উন্নয়নকেই প্রধান এজেন্ডা করেন নরেন্দ্র মোদী। এবারের ইশতেহারে মোটা দাগে জাতীয়তাবাদ, উন্নয়ন ও কৃষকদের কল্যাণকে প্রাধান্য দিয়ে 75টি প্রতিশ্রুতি দিলেও আলোচনায় হিন্দুত্ববাদ। ইশতেহারে দেয়া হয়েছে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি। এবারের ইশতেহারেও প্রতিশ্রুতি অনুযায়ী রাম মন্দিরের নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত করেছি আমরা। মন্দিরটি নির্মাণে সব ধরনের চেষ্টা চালিয়ে যাব। রাম মন্দির কা নির্মাণ হয়ে যায়। কংগ্রেসের অভিযোগ, প্রতি রাজ্যে বিতর্কিত এনআরসি করার প্রতিশ্রুতির মাধ্যমে হিন্দুত্ববাদকে ভোটারদের সামনে বড় করে দেখাচ্ছে বিজেপি। এর মধ্য দিয়ে প্রশ্রয় পাবে হিন্দু সন্ত্রাসবাদ। এদিকে শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী বলায় দেশবাসী কংগ্রেসকে ক্ষমা করবে না বলেছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস হিন্দুদের অপমান করেছে, সাধারণ মানুষ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস নেতারা তাই হিন্দু প্রধান কেন্দ্রে প্রার্থী দিতেই ভয় পাচ্ছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফার ভোট চলবে 19শে মে পর্যন্ত। 23শে মে ফলাফল ঘোষণার কথা রয়েছে। তিয়াশা জাহান, টিবিসি নিউজ ডেস্ক। ভারতের লোকসভা নির্বাচনে এবার অংশ নিচ্ছেন এক ঝাঁক তারকা। অভিনয় থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন বলিউড ও ঢালিউডের অনেকেই। তাদের জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করার আশা কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মতো বড় দলগুলোর। সবচেয়ে বেশি তারকা অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসন থেকে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মাথুরা আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। বিজেপি যখন ফসলের ন্যায্য মূল্য না পাওয়া কৃষকদের ক্ষোভের মুখে, তখন কখনো কাস্তে হাতে ধান কেটে আবার কখনো ট্রাক্টর চালিয়ে নির্বাচনী প্রচারণায় এই অভিনেত্রী। আরেক বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর প্রার্থী হয়েছেন কংগ্রেসের। উত্তর মুম্বাই থেকে নির্বাচনে লড়বেন তিনি। গত মাসে কংগ্রেসের হয়ে প্রার্থিতা ঘোষণার পরপরই আলোচনায় আসেন এই অভিনেত্রী। বিজেপির সদস্য এবং সাবেক মন্ত্রী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা নির্বাচনী লড়াইয়ে বিহারের পাটনা সাহিব আসনে কংগ্রেসের হয়ে লড়বেন। এবারের নির্বাচনী দৌড়ে আরও আছেন বলিউডের ধর্মেন্দ্র, কিরণ খের, রাজ বাব্বার এবং জয়প্রদা। বাদ যায়নি দক্ষিণ ভারতীয় সিনেমার কামাল হাসানও। এবার পশ্চিমবঙ্গ থেকেই অংশ নিচ্ছে সবচেয়ে বেশি তারকা। সারদা, রোজভ্যালি আর নারদ কেলেঙ্কারিতে নাজেহাল মমতার পাশে 5 টালিউড অভিনেতা অভিনেত্রী। এদের মধ্যে অভিনয় থেকে সোজা রাজনীতির মাঠে নেমে চমক তৈরি করেছেন 2 টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী আর নুসরাত জাহান। রমজানে ভোট হওয়ায় রোজা রাখার ঘোষণা দিয়ে এরই মধ্যে আলোচনায় কলকাতার যাদবপুর আসনের প্রার্থী মিমি আর উত্তর 24 পরগনার বসিরহাট আসনে তৃণমূলের প্রার্থী নুসরাত। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে লড়ছেন টালিউডের হার্টথ্রব দেব। আর আসানসোলের বাঁকুড়ায় এবারও প্রার্থী মুনমুন সেন। এই আসনে মুনমুনের প্রতিদ্বন্দ্বী বিজেপির আরেক তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। সাবেক তৃণমূল কর্মী লকেট চৌধুরী এবার বিজেপির জন্য অভিনব প্রচারণা চালান। আর পশ্চিমবঙ্গের বীরভূম আসনে তৃণমূলের হয়ে লড়ছেন শতাব্দী রায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান মারা গেছেন। রাত 9:45টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন।